नरेंद्र मोदी जी की केंद्र सरकार प्रयास कर रही है, मगर बाढ़ को 100% करने के लिए बंगाल सरकार हमें भूमि नहीं देती है। हमने तय किया है कि 45 दिन में ही भारत सरकार के गृह मंत्रालय को जितनी भूमि उपलब्ध कराना है वो उपलब्ध कराने का काम बंगाल सरकार समाप्त कर देगी। আপাত শান্ত দিনহাটা সাম্প্রতিককালে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে রাজনৈতিক সন্ত্রাসের কারণে। তবে এখনকার দিনহাটা একটু আলাদা। এই দিনহাটার মানুষকে এবারে সব ছাপিয়ে ভাবাচ্ছে তিনটে ইস্যু: বেআইনি অনুপ্রবেশ, পরিযায়ী শ্রমিক, SIR। এখানকার বসবাসকারী ছিন্নমূল মানুষের অধিকাংশই কৃষিকাজ করেন। সেই দিনহাটাতেও এবার বেআইনি অনুপ্রবেশের কথা প্রভাব ফেলেছে। সীমান্ত থেকে বেআইনি অনুপ্রবেশ নিয়ে বারবার করেই সরব হচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেআইনি অনুপ্রবেশ এই মুহূর্তে দেশের সুরক্ষার জন্য সবথেকে বড় বিপদ বলে চিহ্নিত করছেন তাবর তাবর গেরুয়া শিবিরের নেতৃত্ব। আর এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে একেবারে ঢিল ছোড়া দূরত্বে সীমান্ত, কিন্তু সেই সীমান্তে কাটা তারের বেড়া আগে ছিল না। যাতায়াত হতো অবাধেই, যেখানে এখান থেকে এই সমস্ত গ্রাম থেকে মানুষ তার সচিত্র পরিচয়পত্র দিয়ে ঘাস কাটার কাজ করতেও যাচ্ছেন। আর এখন সেখানে পাকাপাকিভাবে বন্দোবস্ত করা হচ্ছে, যেমনটা দেখতে পাচ্ছেন যে কাজ চলছে এই মুহূর্তে। সীমান্ত সুরক্ষা করার জন্য নিরাপত্তার আঁটোসাঁটো যে বাঁধুনি, সেই বাঁধুনি কিন্তু করা হচ্ছে। আর ঠিক সেই জায়গায় যেখান থেকে ওই রোড রোলার মেশিন দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক তার উল্টো দিকেই বাংলাদেশ। সীমান্ত সুরক্ষা এবং সীমান্ত সুরক্ষার বিষয়ে বড় সড়ো যে প্রশ্ন তোলা হচ্ছে বারবার করে, তা ভাবাচ্ছে এখানকার সাধারণ মানুষকেও। তারা বলছেন এখানে সুরক্ষিত রয়েছেন তারা, কিন্তু বেআইনি অনুপ্রবেশ সেই সমস্যা নিয়ে গোটা রাজ্য জুড়ে যেভাবে দামামা বাজছে, সেখানে এই দিনহাটা উত্তরবঙ্গের মানুষজন তারা কতটা প্রভাবিত হচ্ছেন তারই সুলুক সন্ধানও করব আমরা। এতদিন ভাবতে হয়নি, কিন্তু এবার চিন্তা বাড়িয়েছে রাজনৈতিক নেতাদের বয়ান। চিন্তা বেড়েছে। এরপর কি? যে আপনারা যান ঘাস কাটার কাজ করতে বা কিছু, কি কি লাগে আপনাদের? বিএসএফ কে কি কি দিতে হয়? ওখানে আমার জমির কাগজের জেরক্স দেওয়া আছে, আধার কার্ডের জেরক্স, ভোটার ফটোর জেরক্স। এখন আবার আধার কার্ড জেরক্স কার্ড নিয়ে আসছি। এই কার্ড দেখে এন্ট্রি করে যাবো। ধান ক্ষেতটা কোথায়? একদম 0 পয়েন্টে আছে। এই 1-2 ঘন্টা কাজ করব, মানে 11টার থেকে বেলা 1টা পর্যন্ত সময় আছে, যাওয়া আসা করা যায়। তারপরে বন্ধ হয়ে যায়, তারপরে আবার 3টের থেকে 5টা পর্যন্ত। তারপর আর করা যায় না? তারপরে করা যায়। আর সকালে 7টার থেকে 9টা পর্যন্ত। এতদিন কাঁটাতারের বেড়া ছিল, এবার পাকাপাকিভাবে চলছে কংক্রিটের সীমান্তের কাজ। ভোটার কার্ড জমা দিয়ে তবেই তামাক চাষের কাজ করতে পারেন সীমান্ত লাগোয়া গ্রামগুলোর মানুষ। ওই জমি চাষ করার জন্য গেলে মনে করো পারমিশন লাগবে, লেবার নিয়ে যেতে দেয় না, লেবারের পারমিশন যায়। আবার ও ক্যাম্পে পারমিশনের জন্য গেলে আজকে তুমি খাতা রেখে যাও, আমার তো কিছু লোক কাজে ব্যস্ত থাকি, আজকে হবে না, কালকে। সংসার চলে এই কাজ করে, মানে কোনো রকম চলে আর কি, খুব বেশি একটা ভালো না। मैं भारतीय जनता पार्टी की ओर से स्पष्ट कर देना चाहता हूं, सिर्फ वोटर लिस्ट से नहीं, देश भर से एक एक घुसपैठियों को हम चुन चुन कर देश के बाहर निकालने के लिए संकल्पबद्ध है। और ये मेरी पार्टी का एजेंडा है। ममता जी को जो आरोप लगाना है वो लगाएं। আসুন দেখে নেওয়া যাক দিনহাটার বিন্যাস। এই কেন্দ্রটি বাংলাদেশ সীমান্ত সংলগ্ন। 88% ভোটার গ্রামীণ এবং তপশিলি ভোটার 41%। দিনহাটা বিধানসভা কেন্দ্র কোচবিহার জেলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন।
মূলত ফরওয়ার্ড ব্লক এবং পরে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। 1962 থেকে 2011 দীর্ঘ সময় এখানে বামফ্রন্ট মূলত ফরওয়ার্ড ব্লক জয়ী হয়েছে। বর্তমানে এটা তৃণমূলের দখলে। উদয়ন গুহ বিধায়ক। দিনহাটা বিধানসভা 1951 সালের প্রথম নির্বাচনে ডাবল সিট ছিল, কংগ্রেস জয়লাভ করেছিল। 1962 সালে ফরওয়ার্ড ব্লকের কমল গুহ প্রথম এই আসনে জেতেন। এরপর দীর্ঘদিন ফরওয়ার্ড ব্লক এখানে অপরাজিত ছিল। 2011 সালের পর থেকে এখানে তৃণমূল কংগ্রেসের আধিপত্য বাড়ে। 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের উদয়ন গুহ বিপুল ব্যবধানে জয়ী হন। দিনহাটা মূলত কৃষি প্রধান এলাকা, তামাক চাষের জন্য বিখ্যাত। তবে এই দিনহাটার মূল সমস্যা রুজি রুটির চিন্তা, কর্মসংস্থানের অভাব। খেতে পাবেন ঠিকমতো সেই গ্যারান্টিই নেই। যে গ্রামেই ঘুরছি শুনছি তারা বাইরে কাজ করতে যান, এখানে কাজ নেই। বাড়িতে আর কে কে আছে? বাড়িতে কেউ আছে এরকম? বাড়িতে আমার মেয়ে আছে, আমার ছেলে, আমার স্বামী বাইরে গেছে, ব্যাঙ্গালোরে কাজ করছে, লেবারি কাজ করছে। আমরা গরিব মানুষ। তো বাইরে 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 কাজ করে নাকি? বাইরে আসবে ভোটে। বাইরে কাজ করে? কোথায় কাজ করেন? ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরে? না এখানে কাজ পাইনি বলে বাইরে চলে হ্যাঁ, গেছে? মেহনত করি, ওই বাইরে খাটি। তুমি কি কাজ করো? আমরা আর কি বাড়িতে কি কাজ করি, আমার কাজে নেই কিছু। তো আপনাদের গ্রামের তো অনেকে বাইরে কাজ করতে চলে গেছেন নাকি? অনেক আছে বাইরে। কেন? এখানে কাজের কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, এখানে কাজ কেউ কেউ এখানেও কাজ করে, কেউ কেউ বাইরে যেয়ে কাজ করে। কাজের আপনার কোনো সমস্যা নাই মানে? একদম সব ঠিকঠাক ভাবে একদম দারুণ ভাবে চলছে। এবার তো আসলাম থেকে বিশাখাপট্টনা থেকে, আসা 3-4 মাস হলো। আলু লাগাইছিলাম আসে, এরপর আবার যাব। এখানে কি কাজকর্ম পান না? না, এখানে কি করব, কি কাজ আছে? কিছু নেই তো এখানে। কোনো কাজ আছে এখানে? কিচ্ছু নেই। পাকা বাড়ি নেই, নেই সঠিক কাজের দিশা। গ্রামগুলো বেশিরভাগ পুরুষ শূন্য। ভাগ্যিস ভোট এসেছে, তাই অনেকে এসেছেন ভোট দিতে। মহিলারাও অনেকেই বাইরে কাজ করেন, ওরাই পরিযায়ী শ্রমিক। আপনাদের ঠিকঠাক চলছে? সংসার চালাতে অসুবিধা হয় কোনো? আমরা দিল্লি খাটি, বাইরে কোথায় কাজ করেন আপনি? পাঞ্জাবে করি। পাঞ্জাবে? কি কাজ করেন পাঞ্জাবে? মিস্ত্রি কাজ করে। তো এখানে কোনো কাজকর্ম কিছু পান না? আছে, খেতি আছে, খেতি থোড়া মোড়া করি। তো পাঞ্জাবে কতদিন থাকেন গিয়ে? 1 বছর 8 মাস 9 মাস থাকি। থাকি এসি বাড়ি বদল করছি, করি। 1 বছর থাকেন, কাজ করেন, চলে আসেন, আবার তারপর যান? ফির যাইতে যাই, না গেলে ফির খেতি টেতি করি। খেতি তো আবাদ ভাল না হয়, মার হয়, এমন করে গিয়ে ফির যাই। একে তো কাজের অভাব, তার উপর চিন্তা বাড়িয়েছে এসআইআর। গ্রামের অনেকেরই নাম বাদ গেছে। কি হবে এবার? কি করবেন এই মানুষগুলো? তো এসআইআরটা করে ভালো হচ্ছে? এসআইটা ভালো মানে গরিব লোকের মারা গেছে প্রায় লোক, মানে একটা নাম সংশোধন করবে গেলে 4000-5000 চাই। গরিব লোক কোথা থেকে টাকা পায়? তা এতগুলো অরিজিনাল ডকুমেন্ট দেখিয়েও যদি ফির আবার জিরোস করো, এবার এদার জমা দাও, ওখানে জমা দাও, বিডিও অফিসে জমা দাও, এই কাগজগুলো ভাড়া গেলে কতগুলো টাকা লাগে? ধনী লোকের তো টাকা বহু, গরিব লোক তো পায় না ঠিক করতে। গরিব লোক আরো কতলে টাকা বেশি খরচ করতে তো পায় না। আমরা এসআইআর এর জন্য সমস্যা হচ্ছে? এসআইআর এর জন্য পুরো সমস্যা। আমাদের মুসলমান সমাজের লোকের নাম বেশি বাদ গেছে আমাদের গ্রামে বলতে গেলে বর্ডার এলাকায় কিন্তু মুসলমানের বেশি, আর সবগুলো মুসলমানের নাম বাদ গেছে। মানে আমার নাম ঠিক আছে, আমার 2002 সালে আমার ভোটার লিস্টে নাম আছে, আমার ঠিক আছে। আমার বোনের নামে, ভাইয়ের নামে আসছে, নোটিশ আসছে। আচ্ছা, এই যে এসআইআর এর এই সমস্ত হলো, তাতে কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নেই, আমার সবারই ঠিকঠাক আছে। এসআইআর এ কি নাম বাদ ফাদ গেছে? না, আছে। প্রথমতে আমার 4 ছেলের নাম গেছে একটু গন্ডগোলের জন্য, মানে আমার মনসুর আলী আর মনসুর আলী, এইটা। তাছাড়া আর কিছু যায়নি। বর্তমান ঠিক আছে।
হ্যাঁ আমার তো 2002 ভোট দিছিলাম, আমার তো সবই ঠিক আছে। হ্যাঁ তো এসআইআরটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? এসআইআর করে বর্তমানটা ওটা ভালোই হয়, ভালোই হয়, বাংলাদেশের জন্য ভালোই। তো কখনো ভেবেছিলেন যে আপনি তো ধরুন অনেক দিন ধরে, তো আপনি তো এই দেশেরই এই নাগরিক, দেশেরই নাগরিক। তো আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি এই প্রমাণ দেশের এখন নাম। আমরা কি প্রমাণ দিব বলেন? আমার তো পাসপোর্ট নাই, জমির কাগজ মনে করো বাবার নামে আছে, হ্যাঁ এখন আমার নামে করিই নেই। তা আমরা তো ভোটার কার্ড, আধার কার্ড, প্যান খারাপ কার্ড, লাগে যখন মনে হয়, এইগুলো যখন ছাড়া আমার কাছে তো আর কোনো খারাপ ডকুমেন্ট লাগে নেই। যখন প্রমাণ দিতে হয় যে আপনি হ্যাঁ এই খারাপ দেশের লাগে নাম। না, খারাপ লাগে না, এখন তো আমার কাছে তো এইগুলো ছাড়া আর কোনো ডকুমেন্টই নেই। যত ঘুরছি শুনছি ভাবছিলাম সত্যি তো, কি করবে এই মানুষগুলো? কেন পাচ্ছেন না তারা সরকারি সুযোগ সুবিধা? এখানেও সেই কাটমানির কথা। এলাকায় স্কুল আছে কিন্তু শিক্ষক নেই, মাথা গোজার ঠাঁই পর্যন্ত নেই। সমস্যা কি, আগে দিয়ে কত বছর থেকে আমি দল করি কিছু একটা বাথরুম যে আমি রেলে বাড়ি বাস করি থাকি, আমি সরকারি জায়গায়, কখন আমাকে তারে দেবে সরকার কোনো ঠিক নেই, আছে কোনো সরকারি জায়গায়, কিন্তু গরিব লোক পাচ্ছে না। আমি সেদিকে এক নেতারে ফাইটিং করছি, এক বাড়িতে ওর আর্থিক অবস্থা ভালো আছে, ও কী করে ঘর পায় বারবার? তাই গরিব লোক কি ঘর পাবে না? সরকার কি বলছে ধনী লোকে ঘর পাবে আর গরিব লোক পাবে না? এটা কি সমস্যা? তখন আমাকে বললো কি তোমাদের নসিব খারাপ। আরে আমাদের কেন নসিব খারাপ? ও নেতারা বলছে তোমাদের নসিব খারাপ। আমাদের কি নসিব খারাপ? তাহলে আমি ঘর পাবো না? তো এখন আমাকে যে হোক, বিজেপি হোক, যে কোনো কংগ্রেস হোক, যে কোনো দল আমাকে যা দিবে তাকে আমি ভোট দেবো। আমরা তো সরকারি কিছু পাইনি, কি পাও নাই? ঘর পাইনি, কিছু পাইনি, আমরা সরকারি কিচ্ছু পাইনি। এতদিন থেকেই 95 সালে আমার ভোটের ফটো হয়েছে, তখন থেকে আমরা কিছুই পাইনি। পঞ্চায়েতের ঘর 20,000 নেয়, 30,000 নেয়, যার কাছে যেমন পায় তেমন নেয়। টাকা দিলে তারপরে ঘর। তারপরে তাকে ঘর দেয়। যারা গরিব লোক তারা তো ঘর পায় না, আর যারা 7 ফিটা বাড়ি, ফুলওয়াল বাড়ি, তাকেই ঘর দেয়। যার জায়গা জমিন আছে, 30-40 বিয়ে সম্পত্তি আছে, তাকেই ঘর দেয়। দেখা গেলো গরিব লোকটাকে আমাদের নাম আছে ওখানে, নামটা ওটা কী করলো জানে, বিডিও অফিস যায় ওখানে পাল্টি করতে করলো, না এটা না, এটাকে ডাকো, এটা টাকা দিতে হবে। হয়ে গেল ভিডিও তো যে পয়সা খায় এলো না, ঠিক আছে তুমি মেম্বার, তুই যা করো তুমি এইটা করো, বাস হয়ে গেল কাজ। তা আমরা কী করবো? ওই রকম চলছে। উন্নয়ন তো কিছুই নেই, কি উন্নয়ন করে সরকার? তো যে আছে উন্নয়ন তো কিছুই করে না, মনে করো নাই কলেজ, নাই স্কুল, নাই কোনো লেখাপড়া নেই, খাওয়া ঠিক মতন, মাস্টারের ঘর মনে করো কিসের পড়া কিসের কি, খালি ওই গান বাজনা করে বসায়। প্রাইভেট না পড়াইলে তো সব লেখাপড়াই হবে না। মাস্টারও কম আছে, ম্যাডামও কম আছে, মানে পড়াশুনো কম হয়। 2-3 ক্লাস পরে ছুটি দেয়, মানে ক্লাস 6-এ পরে ক্লাস মনে করো 4টের সময় স্কুল ছুটি লাগে, সে স্কুল উঠে 1টার সময় ছুটি দেয়। মাস্টার কম, ক্লাস কে করায়? বেআইনি অনুপ্রবেশের সমস্যা তা তো রয়েছেই, কিন্তু 0 পয়েন্টের গ্রামগুলোতে যারা থাকেন তাদের সমস্যা আরও বেশি সঙ্গীন। যারা এই বিধানসভাগুলোর বাসিন্দা তারা সমস্যায় জর্জরিত। তারা একাধিক অভিযোগের কথা বলছেন। কেউ বলছেন সরকারি যে পাকা বাড়ি, সেই পাকা বাড়ি তারা পাচ্ছেন না। এমনকি বাড়ি দেওয়ার সময় অনেকের কাছেই চাওয়া হচ্ছে টাকা। আবার কেউ এই অভিযোগ তুলছেন যে শিক্ষাকেন্দ্র আছে বটে, কিন্তু মাস্টার কোথায়? পড়াবেন কে? যদি নাই পড়াশোনা হয় তবে পরবর্তী প্রজন্ম তৈরি হবে কি করে? পরিযায়ী শ্রমিকদের সমস্যা এবং একাধিক জায়গায় পাকা বাড়ি নেই, সেই অভিযোগেও সরব হচ্ছেন দিনহাটা সহ অধিকাংশ জায়গার মানুষজন। মানুষ, গরিব মানুষ, আমজনতা, তারা তো তাদের কথা বলছেন, কিন্তু নেতারা তারা কি বলছেন? আছে কোনো উত্তর, নাকি এবারেও পারস্পরিক দোষারোপ করেই ছাড়বেন? এলাকার দোর্দণ্ড প্রতাপ বিধায়ক এবারেও তৃণমূলের প্রার্থী উদয়ন গুহ, তিনি কি জানালেন? দিনহাটায় এবারে ইস্যু কি মনে হচ্ছে যে কোন ইস্যুতে মানুষ আপনাদের ভোট দেবে, কেন দেবে? প্রথম কথা হচ্ছে এসআইআরে যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে। আমরা একটা সময় দেখেছিলাম নোটবন্দি, সেই নোটবন্দির ফলে গরিব মানুষকে লাইনে গিয়ে দাঁড়িয়ে তাদের কর্মহীন করে দেওয়া হয়েছিল। এখন হচ্ছে এসআইআরে ফর্ম ফিল আপ করো, ফর্ম জমা দাও। এখন যারা ওই আন্ডার অ্যাডজুডিকেশন আছে তারপরে তাদের নাম বাদ যাওয়া,
এবার গিয়ে ওই করা, ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করা, এই যে মানুষগুলোর যে মানে কাজের দিনগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে। এই বিজেপি সরকার হচ্ছে, এটা হচ্ছে বন্দির সরকার, মানুষকে লাইনে বন্দি করে রাখছে বিজেপি সরকার। এক সময়কার ফরওয়ার্ড ব্লকের গড়ে ফরওয়ার্ড ব্লকের পতাকা খুঁজে পেতে কালঘাম ছুটে গেছে। কোনো রকম একটা শিবরাত্রির সলতের মতো খুঁজে পাওয়া গেল। কি দেখে আপনি প্রার্থী বাঁচবেন? ওরা এখন বলবেন, সময় বলবে। সময় বলবেন, এখন বলবেন না। ভোট কি দেখে দেবেন? ভোট কি দেখে দেব? ওই যে উন্নয়ন দেখেই তো দিতে হবে ভোটটা। তো সব উন্নয়ন হয়েছে এখানে? হ্যাঁ, উন্নয়ন হয়েছে। দিনহাটায় সব ঠিকঠাক হ্যাঁ, হয়েছে? ঠিকঠাক হয়েছে। দিনহাটা বিধানসভা কেন্দ্র এক সময় ফরওয়ার্ড ব্লকের গড় ছিল। কমল গুহ এখানকার দোর্দণ্ড প্রতাপ নেতা, তার ছেলে উদয়ন গুহ এই মুহূর্তে এখানকার দোর্দণ্ড প্রতাপ নেতা। কমল গুহর সঙ্গে আবার বাংলাদেশের তৎকালীন শাসক এরশাদের ভালোই বন্ধুত্ব ছিল, আর তার যথেষ্ট প্রভাবও ছিল কমল গুহ এবং তার পরিবারের ওপর। আর সেই দিনহাটাতেই এবার বিজেপি বলছে তাদের পক্ষে তারা হাওয়া আনবেন। দিনহাটার একাধিক সমস্যা রয়েছে, ড্রেনেজ সিস্টেম থেকে শুরু করে বেআইনি অনুপ্রবেশ, একাধিক অভিযোগ নিয়ে সরব হচ্ছে সাধারণ মানুষ। রাজনৈতিক দলগুলো যুক্তি দিচ্ছেন, পাল্টা যুক্তি দিচ্ছেন, কিন্তু দিনহাটা বিধানসভা কেন্দ্রের মানুষ বলছেন তারা সময় মতোই সব কিছুর জবাব দেবেন। কমল গুহর ছেলে উদয়ন গুহর দলের পতাকা আর ছবি সর্বত্র, তবে লড়াইটা এবার বিজেপির সঙ্গেই। কানাঘুষো সবাই বলছে নিশীথ প্রামাণিক না দাঁড়ালেও লড়াই নিশীথের সঙ্গেই, কারণ নিশীথের ছায়াসঙ্গী এবারের বিজেপি প্রার্থী। যদি হিম্মত থাকে, যদি ক্ষমতা থাকে, কুচবিহার জেলায় কোথাও মিছিল করে আলাদা রাজ্যের দাবি জানাবেন, হাঁটু আস্ত নিয়ে বাড়ি ফিরতে পারবেন না। চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, ক্ষমতা থাকলে দেখিও, জবাবটা কিভাবে দিতে হয় সেটাও তোমাদেরকে দিয়ে দেব। বিজেপি প্রার্থী অজয় রায় অবশ্য কনফিডেন্ট এবারে দিনহাটা পদ্মেরই হবে। আপনি এবার দিনহাটা কেন্দ্রের বিজেপির প্রার্থী, কি বুঝছেন হাওয়া কোন দিকে? দেখুন, শুধু দিনহাটা নয়, গোটা পশ্চিমবঙ্গে হাওয়া এবার বিজেপির দিকে। এবং কোচবিহারে যেটা আমাদের সাংগঠনিক জেলা, যেটা 8টা সিট রয়েছে, 8টা সিটে আমরা এখানে জয়লাভ করব। বলা হচ্ছে যে আসলে লড়াইটা নিশীথ প্রামাণিকের ছায়ার সঙ্গে উদয়ন গুহর, বিষয়টা কতটা সত্যি? দেখুন, সেটা কে কী বললো সেটা আমি জানি না। এখানে আমি মনে করি যে আমাদের এখানে প্রার্থী পদ্মফুল, প্রার্থী নরেন্দ্র মোদী, এখানে যারা আমাদের কার্যকর্তা তারা এখানকার প্রার্থী, তাদের সাথে লড়াইটা। একে অপরকে নিয়ে নিয়ম মাফিক কথা, অভিযোগ পাল্টা অভিযোগ শুনছিলাম, আর তখনই বারবার ভাবছিলাম সাধারণ মানুষ, তাদের কথা আদৌ কি নেতারা ভাবেন? কেউ বলছেন পাকা বাড়ি পাননি, কেউ আবার বলছেন এসআইআর অত্যন্ত সমস্যা তৈরি করছেন, আর কেউ আবার বলছেন উন্নয়ন তারা দেখতে পাননি, কেউ আবার বলছেন উন্নয়ন হয়েছে। দিনহাটায় আসলে লড়াই মর্যাদার লড়াই, যে মর্যাদার লড়াইয়ে একদিকে যেমন রয়েছে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রয়েছে বিজেপি। বিজেপির যিনি প্রার্থী তিনি নিশীথ প্রামাণিকের ছায়াসঙ্গী। আসলে লড়াই উদয়ন গুহ বনাম নিশীথেরই বলছেন অনেকেই। তবে মর্যাদার লড়াইয়ে, স্নায়ু যুদ্ধে কোন পক্ষ জয়ী হয় সেদিকে তাকিয়ে রয়েছে গোটা দিনহাটার মানুষের সঙ্গে সঙ্গে গোটা রাজ্যের মানুষও, কারণ দিনহাটা সবসময় খবরের শিরোনামে এসেছে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, দিনহাটা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।